5ই আগস্টে যে জঙ্গি হামলা হয়েছে তারাই পরবর্তীতে সেই বক্তব্যটা দিচ্ছে। তার মানে আমরা তো জানি যে এটা তো সবাই দেখতেছে কারা বক্তব্যটা দিচ্ছে, তাহলে আপনি কি তাদেরকে সরাসরি জঙ্গি হিসাবে আখ্যায়িত করছেন? আমি জঙ্গি তাদেরকে বলতে চাচ্ছি এইটা, যদি কেউ রাষ্ট্রবিরোধী কাজ করে থাকেন, আপনার একটি বক্তব্যের কারণে রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষতি হয়, তাহলে আপনি দায়ী থাকবেন। মনে রাখবেন, এক পাকে শীত যায় না। এই বাংলায় একটি গণতান্ত্রিক সরকার আজও ভালো প্রতিষ্ঠিত হবেই হবে। কেউ জোর করে কখনো ক্ষমতা বেশি দিন থাকতে পারে না, আর পারবেও না। এটি চরম বাস্তবতা। আজকে যারা কনস্টিটিউশন বিরোধী কাজ করতেছেন, এই যে নির্বাচনটা একটা গেলে দেখেন কোন স্টাইলে গিয়েছেন, কতটা সঠিক হয়েছেন। শুধু আওয়ামী লীগ খারাপ, আপনি আপনার দিকটা একটু বিচার করে দেখেন না যে আপনার সরকার কি করছেন। 5ই আগস্টে যারা দেশের জঙ্গি হামলার মধ্য দিয়ে একটি সরকারকে পতন ঘটানোর পরে যে উচ্চবোচ্চ বক্তব্য ইন্ডিয়া সম্পর্কে বলছেন, যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ইন্ডিয়াতে শেল্টার নেওয়ার করেন, তারা অনেক কথাই কিন্তু বলছেন। আসলে অনেক সময় কিন্তু এই কথা ভাবছেন যে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ তাকে বিক্রি করেছেন আওয়ামী লীগ সরকার, বা বিভিন্ন ধরনের চুক্তি করছে। আজকে কিন্তু তাদের সে সমস্ত চুক্তি বাতিল করার সময় এসেছে, এবং ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এই দেশ বিক্রি করে থাকেন, পুনরুদ্ধার করে তাদের সুযোগ এসেছেন। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, সীমান্তে ঘটছে, পুশ ব্যাক করছে তারা, এবং এটা ইন করছে পাবলিকরা, যারা 50 বছর আগে গিয়েছেন। এটা কিন্তু মানবতা বিরোধী। মানবিকতার দিক দিয়েও তো আসলে এটা চিন্তা করা যায়, এটা হচ্ছে না কেন? এইটা যে মানবিক দিক থেকে চরম মানবতা লঙ্ঘন হচ্ছে, চরম পর্যায়ে হচ্ছে। যে 72 ঘন্টা 80 ঘন্টা এই তারা সীমান্তের পাশে আছেন, কিছু ভোগ করতে পারছেন না, পানি খেতে পারে, পানির জন্য চিৎকারও তারা করছেন। তারা কিন্তু বলছে না শিশুরা, আমরা তো তোমাদের মতো মানুষ, কেন আমাদেরকে এরকম রাখছো? ওদের দিকে তাকানো তো যায় না। আমি মনে করি দ্রুত সরকারের এটা পদক্ষেপ নেওয়া উচিত। কমপ্লিটলি সরকার ফেল করছেন। পাশাপাশি আমি ইন্ডিয়ান সরকারকে বলবো, আপনারাও একটু সিম্প্যাথির চোখে দেখেন, সবকিছু মিলিয়ে আলোচনা করে একটা সমাধান করার ব্যবস্থা করেন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রাজনীতি মানে এটা নয় মানুষকে কষ্ট দেওয়া। দর্শক, WMR নিউজের টক শোতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি এম রহমান। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন আতাহার হোসেন ফরাজি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আতাহার হোসেন ফরাজি, আপনাকে আমাদের সাথে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ফরাজি ভাই, আপনার কাছে আসলে আমরা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, সীমান্তে আমরা দেখছি যে পুশিন যে ইস্যুটা সাম্প্রতিক সময় ব্যাপক আলোচিত হচ্ছে, এই জায়গাটা আসলে বাংলাদেশ ভারত সমন্বয় আসলে কতটা কার্যকর? ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই স্টেজে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে কিন্তু পুশ ইন এবং পুশ ব্যাক নিয়ে আলোচনা চলছেন। ইন্ডিয়ান থেকে যে মানুষগুলো বাংলাদেশে পাঠাচ্ছেন, তারা পুশ ব্যাক করছেন এবং আমাদের দেশে ইন হচ্ছেন। আমি নিউজ পেপারে যেটা দেখেছি বা বিভিন্ন মিডিয়া থেকেও দেখেছি, যে ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ যারা 40-50 বছর আগে গিয়েছেন, যারা ওইখানে রেশন কার্ড পেয়েছেন এবং ভোটার আইডি কার্ড যাদের হয়েছেন, বা যাদের ছেলেমেয়েরা জন্মগ্রহণ ওই দেশের হাসপাতালে করেছেন এবং 50 বছর আগে গিয়েছেন, তারা এখন ওই দেশ ছাড়ছেন, বাংলাদেশে তাদেরকে পাঠাচ্ছেন। এবং আমি মনে করি যে একটি দেশের রাজনৈতিক সংকট যখন ব্যাপক আকারে বহল থাকেন, এবং যখন কোনো রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকেন এবং অন্য কোনো এনাদার কোনো কান্ট্রির সাথে মিডিয়া করতে পারেন না বা কূটনৈতিক সম্পর্ক ডেভেলপ করতে পারেন না, তখনই কিন্তু বিভিন্ন স্টেজের সমস্যা দেখা দেয়। আজকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্যাটা অ্যারাইজ করছে ইন্ডিয়ার সাথে, যেমন ইন্ডিয়ার বাংলাদেশের যারা আরো 50 বছর আগে গেছেন, তারা কিন্তু এখন ওখানে স্থানীয় হয়ে গেছেন। ওখানে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে সেটেল করছেন, গভর্নমেন্ট তাদেরকে ভোটার বানাইছেন, এবং গভর্নমেন্ট তাদের সন্তানদেরকে চাকরি দিয়েছেন। দ্যাট মিনস কি, আরো লেবার শ্রেণীর লোক ওখানে আছেন, বাংলাদেশের যারা আছেন, কলকাতাতে আছেন, তাদেরকে এখন ব্যাক করাই দিচ্ছেন। এই কারণে হচ্ছে যে সরকারের কমপ্লিট একটা ব্যর্থতার কারণে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক ডেভেলপ করে, যে বাংলাদেশের লোকজন যারা ওখানে বসবাস করছেন, তারা ওই দেশের নাগরিক হিসেবে কিন্তু এখন বসবাস করছেন, অথচ তারা ইন করাচ্ছেন। আজকে দেখেন বিভিন্ন সীমান্ত লক্ষ্যে কিন্তু ওই দেশের যারা ফোর্স আছেন তারা ইনক্লুডিং করতে চাইছেন, বাংলাদেশের ফোর্সরা তারা বাধা সৃষ্টি করছেন। এবং আজকে মিডিয়াতে দেখলাম যে কিছু শিশু সন্তানরা চিৎকার করছেন, অনাহারে চিৎকার করছেন, তারা ভারতের ভিতরে ঢুকতে পারতেছেন না, বাংলাদেশেও ঢুকতে পারতেছেন না। কিন্তু এই সমস্যাটা এখন কিন্তু বর্তমানে একটা রাজনৈতিক সমস্যাই নয়, একটা মানবিক সমস্যা রয়ে গিয়েছেন, একটা হিউম্যানিটি বিষয় রয়ে গেছেন, ফান্ডামেন্টাল বিষয় রয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইটসের বিষয় এখানে কিন্তু রয়ে গিয়েছেন। যে আসলে যে মানুষটা ওখানে বসবাস করছেন, 40 বছর 50 বছর আগে গিয়েছেন,
এই কূটনৈতিক সম্পর্কে ব্যর্থতার কারণে। এবং বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার কিন্তু কিছু লোকজন বিভিন্ন স্টেজে মন্তব্য করছেন যে বাংলাদেশের নেতারা এবং বাংলাদেশের কিছু শ্রেণী লোক ভারত বিরোধী বিভিন্ন স্টাইলের বক্তব্য দিচ্ছেন, যে কারণে এটা ফিডব্যাক পাচ্ছেন। কিন্তু আজকে আজকে দেখেন ইন্ডিয়া বাংলাদেশের চতুর্দিকে বাউন্ডারিতে কিন্তু বাংলাদেশের পাশে আছেন। এবং 1971 সনে এদেশটা যখন স্বাধীনতার পর্ব আসেন, সেই বাংলাদেশে যারা যুদ্ধ করেছিলেন সেই ইন্ডিয়ান সোলজার ছিলেন, এই দেশে যুদ্ধ করেছেন। এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বের বহু দেশে কিন্তু গিয়েছিলেন এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, এবং এদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে তারা কিন্তু ঘোষণা করেছিলেন। অতএব ইন্ডিয়ার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়ান কিন্তু অবদান কম নয়, অনেক অবদান ইন্ডিয়ার। এবং বাংলাদেশের 1 কোটি মানুষ তো ওই দেশে তখন শেল্টারও নিয়েছেন, এবং ইন্ডিয়ার সোলজাররা দেশে যুদ্ধও করেছেন। এবং বঙ্গবন্ধুর একটি বক্তব্যের কারণে কিন্তু এই বাংলাদেশ থেকে স্বাধীনতা পরে সোলজার নিয়েও গিয়েছেন তারা। তো এই দেশটা কি তারা একেবারে সৃষ্টির পিছনে তাদের অবদান আছেন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আজকের এই প্রেক্ষাপট দেখেন, তারা পুশ ব্যাক করছেন। বাঙালিরা যখন ওই দেশে অবস্থান করছেন 50 বছর আগে, তাদেরকে এখন বাংলাদেশে ব্যাক করাইছেন। এবং তাতে প্রায় 2 কোটি লোকের কথা বলা হয়েছে, যে 2 কোটি লোক, এই 2 কোটি লোকের অবস্থানটা কোথায় দাঁড়াবে? তাদের তো এই দেশেও এখন কিছু নেই। তারা 50 বছর আগে যারা গিয়েছেন বা 25 বছর আগে যারা এই দেশ থেকে চলে গিয়েছেন, তাদের তো এই দেশেও অবস্থান নেই। আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় দাঁড়াবে? আমি মনে করি এই বিষয়টা সরকার কমপ্লিটলি ফেল করেছেন, এবং সরকার তার কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে এবং এই সম্পর্কটা ডেভেলপ করে এই সমস্যাটা সমাধান করা উচিত। আজকে যারা হয়রানি হচ্ছে তারা কিন্তু মানুষ, যে শিশুরা কাঁদছেন, সে শিশুরা মানুষ, শিশুদেরকে দেখলে তাদের চিৎকার আমরা এখানে এটাও দেখছি যে একটানা 72 ঘন্টা 80 ঘন্টা তারা জিরো পয়েন্টে তারা অবস্থান করছে, এই পাশেও যেতে পারছে না, ও পাশেও যেতে পারছে না, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। এই বিষয়টা আসলে দিন শেষে মানে মানবিকতার দিক দিয়েও তো আসলে এটা চিন্তা করা যায়, এটা হচ্ছে না। এইটা যে মানবিক দিক থেকে চরম মানবতা লঙ্ঘন হচ্ছে, চরম পর্যায়ে হচ্ছে। যে 72 ঘন্টা 80 ঘন্টা এই তারা সীমান্তের পাশে আছেন, কিছু ভোগ করতে পারছেন না, পানি খেতে পারে, পানির জন্য চিৎকারও তারা করছেন। তারা কিন্তু বলছেন ওই শিশুরা, আমরা তো তোমাদের মতো মানুষ, কেন আমাদেরকে এরকম রাখছো? ওদের দিকে তাকান তো যায় না। আমি মনে করি দ্রুত সরকারের এটা পদক্ষেপ নেওয়া উচিত। কমপ্লিটলি সরকার ফেল করছেন। পাশাপাশি আমি ইন্ডিয়ান সরকারকে বলবো, আপনারাও একটু সিম্প্যাথির চোখে দেখেন, সবকিছু মিলিয়ে আলোচনা করে একটা সমাধান করার ব্যবস্থা করেন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। রাজনীতি মানে এটা নয় মানুষকে কষ্ট দেওয়া। রাজনীতি মানে আপনি যখন রাজনীতি করবেন, রাজার নীতি করবেন, তখন আপনি জনগণকে নিয়ে কাজ করতে হবে। এবং আপনি জনগণের ঊর্ধ্বে নয়, এই জনগণই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি দোষ কি বলতেছি। এবং পাশাপাশি বাংলাদেশের যারা বিভিন্ন সময় মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপনা করে ভারত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক তিক্ততা এনেছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা তিক্ততা থেকে সরে এসে এই সমস্ত সমস্যা সমাধান করে জাতির জন্য কিছু কাজ করেন, এবং মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় মানুষের, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি সরকারকে আহ্বান করছি। এই যে লোকগুলো আসলে তিক্ততা করছে, আপনি বললেন, আমরা দেখলাম স্বাধীনতা প্রায় 55-56 বছর হয়ে গেছে, এই সমস্যাটা এত বছরে কিন্তু আমরা দেখিনি, যেটা হুট করে এই 1.5 বছর আগে বোধহয় যে সমস্যাটা শুরু হয়েছে। তো এই যে সমস্যাটা যে হঠাৎ করে শুরু হলো বা যারা করলো, তাদের ইন্টেনশনটা আসলে কি? আসলে তাদের ইন্টেনশনটা হলো 5ই আগস্টে সরকার পতনের পর, বঙ্গবন্ধু সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরে অনেকেই কিন্তু মনে করছেন যে যারা রাষ্ট্র চালায় না, ওই চেয়ারে যারা বসা নাই, তারা কিন্তু চেয়ারের গুরুত্বটা বোঝেন, একটা রাষ্ট্র চালানো কত কঠিন। আপনি দেখেন একটা সংসার, দেখেন একটা সংসার, বাবা থাকে, মা থাকে, ভাই, বড় ভাই থাকে, তারাই কিন্তু 8-10 জনের একটা সংসার ম্যানেজ করতে অনেক সমস্যা হয়। ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়, বোনের সাথে সম্পর্ক খারাপ হয়, বিভিন্ন স্টাইলেই কিন্তু হয়। রাষ্ট্রটা তো আরো ব্যাপক। আজকে যারা 5ই আগস্টে যারা দেশের জঙ্গি হামলার মধ্য দিয়ে একটি সরকারকে পতন ঘটানোর পরে যে উচ্চবোচ্চ বক্তব্য ইন্ডিয়া সম্পর্কে বলছেন, যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ইন্ডিয়াতে শেল্টার নেওয়ার কারণ, তারা অনেক কথাই কিন্তু বলছেন। আসলে অনেক সময় নিয়ে কথা হচ্ছেন যে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ তাকে বিক্রি করেছেন আওয়ামী লীগ সরকার, বা বিভিন্ন ধরনের চুক্তি করছে। আজকে কিন্তু তাদের সে সমস্ত চুক্তি বাতিল করার সময় এসেছে, এবং ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এই দেশ বিক্রি করে থাকেন, পুনরুদ্ধার করে তাদের সুযোগ এসেছেন। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, সীমান্তে ঘটছে, পুশ ব্যাক করছে তারা, এবং এটা ইন করছে পাবলিকরা, যারা 50 বছর আগেও গিয়েছেন, এটা কিন্তু মানবতা বিরোধী। আমি মনে করি কোনো মানুষকে মানে কথা বলার পর অনেক হিসাব নিকাশ করে বলতে হয়। 5ই আগস্টের পরে বাংলাদেশের
যারা বিভিন্ন স্টেজে বক্তব্য উচ্চ দিয়েছেন, অনেকেই হিসাব নিকাশটা করেন নাই সঠিকভাবে। আপনি বলছিলেন যেটা উনি যে 5ই আগস্টে যে জঙ্গি হামলা হয়েছে তারাই পরবর্তীতে সেই বক্তব্যটা দিচ্ছে, তার মানে আমরা তো জানি যে এটা তো সবাই দেখতেছে কারা বক্তব্যটা দিচ্ছে, তাহলে আপনি কি তাদেরকে সরাসরি জঙ্গি হিসাবে আখ্যায়িত করছেন? আমি জঙ্গি তাদেরকে বলতে চাচ্ছি এইটা, যদি কেউ রাষ্ট্রবিরোধী কাজ করে থাকেন, আপনার একটি বক্তব্যের কারণে রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষতি হয়, তাহলে আপনি দায়ী থাকবেন। মনে রাখবেন, এক পাকে শীত চায় না। এই বাংলায় একটি গণতান্ত্রিক সরকার আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত হবেই হবে। কেউ জোর করে কখনো ক্ষমতা বেশি দিন থাকতে পারে না, আর পারবেও না। এটি চরম বাস্তবতা। আজকে যারা কনস্টিটিউশন বিরোধী কাজ করতেছেন, এই যে নির্বাচনটা একটা গেলে দেখেন কোন স্টেজে গিয়েছেন, কতটা সঠিক হয়েছেন। শুধু আওয়ামী লীগ খারাপ, আপনি আপনার দিকটা একটু বিচার করে দেখেন না যে আপনার সরকার কি করছেন। কিন্তু আমরা আশা করছি আপনারা যারা আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টে কথা বলছেন বা আওয়ামী লীগকে আদৌ মানতে পারেন না, তারা জনগণের জন্য কাজ করেন, এই দেশের জন্য কাজ করেন। আমরা চাই যে এই দেশের জন্য যারা কাজ করবেন, যারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবেন, এই দেশের সার্বভৌমত্ব বিনিষ্ট যারা করতে চাইবেন না, আমরা তাদেরকেই স্যালুট দেবো, সমস্যা নেই। আমরা আম পাবলিক, আম পাবলিকের কি দায়িত্ব, যে সরকার জনগণের জন্য কাজ করবেন, পাবলিকের জন্য কাজ করবেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবেন, জনগণ তাদেরকে মেনে নেবেন। কিন্তু আজকে 5ই আগস্ট করতে গিয়ে পর্যন্ত কতটা শান্তি শৃঙ্খলা রয়েছেন, আইন শৃঙ্খলার কি অবস্থা রয়েছেন, সে বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করলে আমি আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আপনাকে বক্তব্য শোনাবো। জি, অবশ্যই আমরা শুনবো, কিন্তু আমি এই জায়গাটা এখনো ক্লিয়ার না। আপনি বলেছেন 5ই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে, সেখানে যারা কথা বলেছিল বা নেতৃত্ব দিয়েছিল তারাই পরবর্তীতে এসে ভারত বিরোধী বা ভারত বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে এসে কিন্তু আজকে এই পুশিং এর ব্যাপারটা ঘটছে। তার মানে এখানে বলা হয়েছে যেহেতু আপনার 5ই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছিল, তো এখন যারা বক্তব্য দিচ্ছে এরা সেই জঙ্গিদের নেতা কিনা বা তারাই নেতৃত্ব দিচ্ছে কি? এখন তো অনেকেই জঙ্গিদের নেতা এদেশে আছেন, অনেকেই জঙ্গিদের নেতা আছেন। আপনারা স্বাধীনতার দিকে তাকিয়ে দেখেন কারা স্বাধীনতার বিরোধিতা করছেন, কারা 30 লক্ষ ভাই বোনদেরকে হত্যার জন্য নেতৃত্ব দিয়েছেন, কারা 3 লক্ষ মা বোনদের ইজ্জতের জন্য, ইজ্জত নষ্ট করার জন্য ওই সময় নেতৃত্ব দিয়েছেন, তারা আজকে কোন স্টেজে আছেন, আজকে তারা কোন পর্যায়ে আছেন। আজকে দেখুন সবচেয়ে খারাপ করে জানেন যে মরহুম তোফায়েল আহমেদ সাহেব বলেছিলেন যে আমাকে আরিচা দিয়ে জেলখানার মধ্যে, আরিচা থেকে আমাকে যশোর জেলখানা নিচ্ছেন। তখন আমি দেখলাম একটা ফ্লাকলা গাড়ি আসে, পুলিশকে জিজ্ঞাসা করলাম যে ফ্লাকলা গাড়িটা কার, তো বললেন মুজাহিদ শিবের, 91 এর পরে। তো উনি তখন পার্লামেন্টে বলেছিলেন যে আমার হাতে হাত করা মুজাহিদ শিবের গাড়িতে ফ্লাগ। তা আজকে যারা স্বাধীনতার বিরোধিতা এদেশে করছেন তারা কিন্তু পার্লামেন্টে যে বক্তব্য দিচ্ছেন, জাতির জন্য খুব দুঃখজনক। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি দেখছি এইভাবে যে তারা স্বাধীনতার বিরোধিতা করছেন, তারা জনগণের বন্ধু হতে পারেন না। কিন্তু এখানে দায়ভারটা আসলে কাদের? ভোট তো জনগণই দিয়েছে, কম দিয়েছে, ধরেন যে আপনার 52% দেয়নি, 48% দিয়েছে, তো তারাই তো দিয়েছে ভোট, তারাই তো পাঠাইছে। এই দায়ভারটা যদি আপনি বলতে চাচ্ছেন, তাহলে আমাকে একটি বিষয় বলতে হয় যে নির্বাচনটা কতটা সুষ্ঠু বা কতটা গণতান্ত্রিক পর্যায়ে হয়েছেন। দেখেন, বিএনপি আগে জনপথে কি আন্দোলন করেছিলেন, যা আওয়ামী লীগ সরকার আমলে তারা ইলেকশন ইনক্লুডিং হতে পারছে না, বা তারা ইনক্লুডিং হলেও তাদেরকে নির্বাচন সঠিকভাবে আওয়ামী লীগ করতে দেয়নি বিদায় 14 সালে তারা ইলেকশনে জয়লাভ করতে পারেনি, বা 18 সালে তারা 5টা সিট পেয়েছেন। তারা কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছেন। বিশেষ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতা আসলেন, উনি কি করলেন? উনি এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ইলেকশনই করতে পারবেন না, উনি একটা নির্বাচন দিলেন, বাহানামূলক নির্বাচন। এই দেশের 50% লোক আওয়ামী লীগ করেন। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনা কোনো অপরাধ করেছেন, আইন বিরোধী কোনো কাজ করেছেন, আওয়ামী লীগের কোন নেতা আইন বিরোধী কাজ করেছেন, আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, আদালত তাকে সাজা দেন, সে নিয়ম অনুযায়ী ইলেকশন করতে পারবেন না, সেই পরিবেশ হইতে পারে। কিন্তু একটা দল আপনি ব্যান করতে পারেন না, একটা দল ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন না, তাহলে আপনি তাহলে বাংলাদেশের 50% লোকের শাস্তি দিয়েছেন। সেই নির্বাচনটাই তো সুষ্ঠু হয় নাই। তাহলে বিএনপি নির্বাচন করছে, একটা বিরোধী দল তো বানান লাগে, কারে বানাইবেন? তাহলে জাতীয় পার্টি ইলেকশন করতে পারতেছে না, বিএনপি ইলেকশন, আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না, তাহলে জামাত বিরোধী দল হয়েছেন। আজকে তারা পার্লামেন্টের মানে কথা বলছেন, প্রায় 66 সিট পেয়েছেন, তারা কথা বলছেন। কিন্তু বাংলাদেশের গণমানুষ কি বলছেন? স্বাধীনতা বিরোধী লোকজন তো দেশের বন্ধু হতে পারে না।
অর্থাৎ এই যে পুশিং এর যে বিষয়টা, এটি আপনি এই যে 5ই আগস্ট পরবর্তী এই সমাজে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা এবং এখন নির্বাচিত যে সরকার আসছে, আপনি কি এই পুশিং এর বিষয় কি এই দুই সরকারের কূটনৈতিক ব্যর্থতা দেখছেন? অবশ্যই, এর কারণ হচ্ছে যখন যে চেয়ারে থাকে হুম তখন তার উপর বর্তায়। হুম এই পুশিং এর বিষয়টা যদি আওয়ামী লীগ সরকার, দ্যাট ইজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় ঘটতেন, হুম তখন আমি এই বক্তব্যটাই দিতাম যে সরকারের ব্যর্থতা। কিন্তু আজকে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আসছেন এবং পূর্বে এবার অন্তর্বর্তী কোন সরকার আসছেন, সেটা জ্বালাই দিয়ে গেছেন। হুম 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 অন্তর্বর্তী সরকার মিস্টার ইউনূস সাহেব সে হলো দেশটাকে জ্বালাই দিয়ে গেছেন, সে দেশ চালায় নাই। তো সেটা জনদরদি বন্ধু না, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব না, হুম 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 বরং বিএনপি একটা রাজনৈতিক সংগঠন। হুম সে বিএনপি সেটাকে, সে অবস্থানটাকে এখনো ফিরিয়ে আনতে পারে নাই। হুম আমি মনে করি সরকার কমপ্লিটলি এই বিষয়ে ফেল করেছেন এবং এই কারণেই আমি সরকারকে আহ্বান করছি দ্রুত কূটনৈতিক ভাবে আলোচনা করে এই বিষয়টা সমাধান করার জন্য। যেহেতু সরকার এখন ক্ষমতায় আছেন, হুম। যতদিন ক্ষমতায় থাকবেন হুম। ততদিন সরকারের গায়েই দায়িত্ব থাকবেন। আমরা এই পুশিনের বিষয়ে সাম্প্রতিক সময় আমরা কিছু ঘটনা দেখলাম সীমান্তেই, যেখানে আসলে কিছু আপনার গোলা বর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে কিছু নিহত হয়েছে বেশ কয়েকজন গত সপ্তাহে। সেই বিষয়ে আমরা দেখলাম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি সংসদে একটি বক্তব্য দিলেন যে সীমান্তে যে হত্যাগুলো হচ্ছে এইগুলোকে আসলে সীমান্ত হত্যা বলে আখ্যায়িত করা যাবে না। উনি আসলে বিষয়টাকে মানে কি হিসাবে কি বোঝাইতে চাইলেন? এটা আসলে তো একটা মামলা যখন হয় বা কোনো লোক যখন মার্ডার হয় হুম 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 বা কোনো গোলাগুলো একটা ইনভেস্টিগেশনের বিষয় থাকে। হুম হুম এখন মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কতটা ইনভেস্টিগেশন রিপোর্ট আসছেন সেটা তো আর আমি জানি না। উনি ওনার স্টেজ থেকে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন। কারণ যখন ওই ধরনের ঘটনা করছে, গুলি বিনিময় হচ্ছে, সেটা কি ইন্ডিয়ান ফোর্স করছে কিনা বা বাংলাদেশের ফোর্সের মাধ্যমে হচ্ছে কিনা বা কোন এনাদার পাবলিক করছে কিনা, ওনার বক্তব্য তো বোঝা যায় যে পাবলিকেরা করছেন। আর যে ফোর্স টু ফোর্স হয়ে থাকেন তা দুই দেশের রাষ্ট্র একটা বিষয় থাকেন। এখন এইটা ইনভেস্টিগেশনের বিষয়, আমি মনে করবো যারা মার্ডার হয়েছেন এই যে সীমান্তে, প্রপার ইনভেস্টিগেশন করা হোক এবং প্রকৃত সত্যটাই হুম হুম বাংলাদেশের মানুষের কাছে সরকারের তুলে ধরা উচিত। মনে রাখবেন, কোনো সত্য চাপা থাকে না, হুম হুম। সত্য একসময় বেরিয়ে যাবে। তবে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি আহ্বান করছি। জি, আপনার কি মনে হয় যে এই সরকার এই যে বর্তমান তো আমাদের দেশেও দেশের প্রত্যেকটা সাইডে, সেটা আইন শৃঙ্খলা বলেন, দ্রব্যমূল্য বলেন, সীমান্তের উত্তেজনা বলেন, সবকিছু মিলিয়ে তো দেশ বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এদিকে নির্বাচনটাও সর্বজনীন ভাবে এটা হয়নি, সব দলের অংশগ্রহণেও হয়নি। সেই সবকিছু মেইনটেইন করে এই সরকার আসলে কতটুকু তাদের নিজেদের ক্যারি করতে পারবে বা লম্বা করতে পারবে? দেখেন, এইটা একটা রাজনৈতিক বিষয়। তো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছে 5ই আগস্টের পরেই। হুম এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি এরকম, যেমন কয়েকদিন একটা রিপোর্টে দেখলাম যে 100 দিনের বিএনপি 17ই ফেব্রুয়ারি ক্ষমতায় আসছেন, হুম হুম 100 দিনে তারা তাদের আমলে কি ঘটছেন, হুম হুম তাতে 600 খুন হয়েছেন, 3500 নারী ধর্ষণ এবং নির্যাতিত হয়েছেন। হুম এই বিষয়ে লাইভ অনেকে করেছেন, আমিও একটা লাইভে ওই বক্তব্যটা তুলে ধরেছি। হুম 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 এবং প্রতিনিয়তই আপনারা ফেসবুকে দেখেন, আমি গতকালকে একটা লাইভে দেখেছি যে একটা শিশুরে মারতেছে, টর্চার করতেছে। কি কারণ? শিশুর বাবা আওয়ামী লীগ করেন, তারা তাকে পায় না দেখে ওই শিশুটাকে পিটাইছেন হুম একাধিকভাবে। আমি ওই ভিডিওটা, আমি একটা লাইভ ভিডিওটা স্ক্যানিং করে দিয়েছি। হুম হুম আইন শৃঙ্খলার চরম অবনতি। হুম আরেকটা বিষয় হচ্ছে নতুন, আমি আইনজীবী বিষয় ফলো করছি এটা। হুম হুম বাংলাদেশের কোনো থানাই হুম সম্ভবত কোনো পাবলিক কেস এখন নিতে চায় না, গেলি একটা জিডি করায়, হুম হুম প্রসিকিউশন দাখিল করে নন জিআরের মামলা করায়, হুম মামলা মূল মামলা নেয় না। হুম হুম আর গভর্নমেন্ট যেগুলো বলে সেগুলো নেয় বা আদালত অর্ডার করলে তা নেয়। হুম তো এই যে আমি আপনাকে মারলাম হুম বা আমি আপনাকে টর্চার করলাম, হুম এই টর্চারের কারণে আপনি যখন থানায় যাবেন, হুম পুলিশ যদি একটা নন জিআরের মামলা নেয়, 323-এর বা 506-এর মামলা নেয়, সেখান থেকে নন বেইলেবল সেকশন বা কগনিজেবল কোনো অফেন্স থাকলো, নন কগনিজেবল অফেন্সে মামলা নেয়, তাহলে যারা মাইক করে তারা তো খুব ট্যালেন্ট। হুম তারা মনে করে মারলে কি হয়, এই তোমার যে দেখলাম কিছুই তো হয় না। আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আরো দুর্বল মনে করে। হুম এবং বাংলাদেশের এই স্টেজে কোনো মানুষের নিরাপত্তা নেই। দেখেন, বাংলাদেশে অনেক সরকারের স্বাধীনতা যুদ্ধের পর হয়েছে, হুম হুম আসছেন, কিন্তু ফখরুদ্দিন সরকারকে কিন্তু আজও গণমানুষরা স্মরণ করেন। তাকে কিন্তু বলে যে লৌহ মানব, অনেকে বলে যে
প্রশাসন দেখাই গেছেন। এবং আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার আমলেও আমরা দেখছি যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা যেভাবে অ্যাটল ছিল না, ঢাকা সিটিতে হাইজ্যাক বন্ধ হয়ে গেছিলেন, মানে সন্ত্রাসী বন্ধ হয়ে গিয়েছিলেন এবং বড় বড় টেররিস্টরা জেলখানা ছিলেন, এবং আমরা কোর্ট কাছে দেখি তারা জামিন পাচ্ছে না, মোটামুটি সন্ত্রাসীটা বন্ধ ছিল। এমনি যদি বিএনপি যদি এই ধরনের অভিযোগ দেয় বা অন্যান্য সংগঠন যে আওয়ামী লীগ তাদেরকে জেলে দিয়েছেন বা রাজনৈতিক কারণে হয়রানি করছেন, আমি সে বিষয়ে কিছু বলবো না। সেটা তৎকালীন রাজনৈতিক সময় হয়রানি হইতে পারে, তাদের অভিযোগটা থাকতে পারে বা সেই অভিযোগটা যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আওয়ামী লীগের আমলে ছিল না। এখানে আরেকটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কথা সূত্র ধরে। সেটা হচ্ছে, আপনি বললেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যে দেশ যেভাবে তারা স্থিতিশীল করেছিল, এইটা কেন কোন নির্বাচিত সরকার ঠিক ওই প্যাটার্নে আসলে মানে পারে না কেন? মানে তাদের দুর্বলতা বা তাদের আসলে ব্যর্থতাটা কোন জায়গা যে হয় আসলে? ওইটা পারে না তা না, কিন্তু আওয়ামী লীগ সরকার তো পারছে, আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে। আবার ফখরুদ্দিন সাহেবেরা তো তারা নির্বাচিত সরকার, তারা অন্যভাবে করছেন, যেটা ডক্টর ইউনূস সাহেব পারতেন। দেখেন, ডক্টর ইউনূস সাহেব এই দেশটাকে মিনিমাম 50 বছরের যুদ্ধের দিকে ধাবিত করে দিয়েছেন। মিনিমাম 50 বছর এই যুদ্ধটা থাকবে। যদি অন্য কোনো সরকার এসে এটা ক্ষমা না করে, তবে কাউকে না কাউকে ক্ষমা করে শিথিল করতে হবে। যেমন 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর প্রস্রাব পর্যন্ত করছেন বা ভাঙচুর করেছেন, 32 নম্বরটা ভাঙচুর করেছেন, ইতিহাস কি বলে? আবার যখন আওয়ামী লীগ ব্যাক করবেন তখন এটা অ্যাকশনে যাবেন। অ্যাকশনে গেলে কি হবে? যারা এই ভিডিও ফুটেজ দিয়ে কিন্তু সকল আসামিদেরকে বাইর করবেন। Right. বাংলাদেশের মানে এমন কোন জেলা থানা থাকবে না যে আসামি থাকবে না। তো দেশটার অবস্থানটা কোন দিকে যাবে? তা আমি মনে করি ইউনূস সরকার পারতো তৎকালীন সময় এই ধরনের কার্যক্রম বন্ধ করে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতো, তাহলে আওয়ামী লীগ বিএনপির জেরটা থাকতো না। আওয়ামী লীগের জের কথা, কিন্তু আওয়ামী লীগের লোকজন তো একটা কথা বলে 2004 সালে গ্রেনেড হামলা হয়েছিল। আওয়ামী লীগের সেই বঙ্গবন্ধু এভিনিউর সামনে যে 22টা লোককে একই সাথে প্রাণ বিসর্জন দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, এবং তৎকালীন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। সেই জজম্যান নামে একটা লোককে অ্যারেস্ট করে কিন্তু বাহানা করে একটা মামলা নিয়েছিলেন, তার যে 164 করাইছেন, তার ওয়াইফের টাকা দিতে পর্যন্ত বলেছিলেন, পুলিশরা তাদেরকে টাকাও দিয়েছেন। এগুলো কিন্তু 164 আবার জজ মেয়া বলছেন, সেই 164 রিপোর্ট গুলো আমরা পত্রিকা পড়ছি। ওই মামলাগুলো যখন শুনানি হয়েছে তখন আদালতে আমি দেখেছি এজ এ আইনজীবী হিসেবে। কিন্তু আপনার এই জেরগুলো আবার কাজ করছে আওয়ামী লীগের সময়, আবার এখন আবার তাদের জের কাটবে। জেরে জেরে কিন্তু বাংলাদেশটা চলছে। আসলে কাউকে না কাউকে এই দেশটাকে স্বাভাবিক করতে হবে। কিন্তু আমি মাঝে মাঝে বক্তব্য দিতে চাই যে এখন প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান সাহেব, ইয়ং ম্যান, এই প্রথম জীবনে প্রাইম মিনিস্টার হলেন, ওনার উচিত যে সকল কিছু পরিবেশকে কন্ট্রোল করা। যে আমরা যে ভুল করছি জীবনে, আবার আমাকে প্রতি যে প্রতিশোধটা নেওয়া হয়েছে, আমি প্রতিশোধটা নিয়ে প্রতিপরায়ণ হই, আমি স্বাভাবিক থাকি, সকল কিছু শিথিল করিয়া সবাই যার যার জায়গায় থেকে রাজনীতি করবেন। জনগণ ক্ষমতা বসে আবার আমাকে ক্ষমতা নামতে হবে, আবার আর এক দল আসবে, আবার আমি আসবো, এটাই নিয়ম। এইভাবে দেশটাকে স্বাভাবিক করা উচিত। আমি আপনার কাছে আবার পুশিনের ইস্যুতে একটু ফিরে যেতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাংলাদেশ জন্মের শুরু থেকে একটা ভালো সম্পর্ক ছিল। ভারতের সহায়তায়, যেটা আপনিও বলেছেন, ভারতের সহায়তায় বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তাদের অবদান আছে। সেই প্রেক্ষাপটে যেহেতু তৎকালীন মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দানকারী দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে তাদের একটা ভালো সম্পর্ক সেই শুরু থেকেই ছিল। তো এইখানে কি এমন কোন ইস্যু আছে কি যে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তারাও আশা করেছিল তারেক সরকার আসার পরে হয়তো তারা নিষেধাজ্ঞাটা তুলে নিবে, তো যেহেতু তারা সেটাকে তুলে না নিয়ে বরং সংসদে এটাকে আপনার বিল আকারে তারা পাশ করিয়ে নিয়েছে, এইখানে কি ভারত কি তাদের কোনো মানে রাগ বা আক্রোশ কি দেখানোর জন্য কি হঠাৎ করে পুশিনের ব্যাপারটা কি যারা ফোর্স করছে? এই যে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে একটা রাজনৈতিক সংগঠনকে পার্লামেন্ট আইন পাস করে বন্ধ করেছেন। একটি কথা গ্রাম বাংলা আছে যে মূর্খ দেশের মূর্খ রাজা। আমাদের দেশে যারা আইন পাস করে পার্লামেন্টে বক্তব্য দেন, তাদের নিজেরও তো অনেকের আইন সম্পর্কে ধারণা নাই। আপনি দেখেন, আমি এজ এ পার্লামেন্ট মেম্বার আমি বক্তব্য দিচ্ছি, আমি নিজেই আই ডোন্ট নো ল। আপনি কথা ক্লিয়ার হয়েছেন? যারা পার্লামেন্টে আইন পাসটা করলেন, জনগণের ফ্লো কখনো আইন পাস দিয়ে বাধা সৃষ্টি করে রাখা যায় না। কিন্তু আওয়ামী লীগও কখনো এইটা চিন্তা করতো না, সেটাও ভুল থাকতো। এখানে এইটা হইতে পারে যে আওয়ামী লীগের কোন লোক যদি অন্যায় করে থাকে, রাষ্ট্র বিরোধী কাজ করে থাকে, সরকার বিরোধী, রাষ্ট্রের স্বার্থের বিরোধী কোনো কাজ করে থাকে, তার বিরুদ্ধে আইনগত মামলা হবে।
তার মধ্যে বিশেষ আইনে মামলা হইতে পারে, যে ন্যাচারাল ঘটনা ঘটেছে সেই ন্যাচারাল ক্রিমিনাল অফেন্সের মামলা হইতে পারে। সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যে তার মধ্যে কেন মামলা হয়েছে। কিন্তু আপনি একটা রাজনৈতিক সংগঠনকে ব্যান করছেন, এটা নট অনলি ইন্ডিয়া, পৃথিবীর কোন দেশ, পৃথিবীর কোন সভ্য মানুষ, এই বাংলাদেশেরও তারা মেরিটিয়াস লোক আছেন, তারা সুশীল চিন্তা করেন বা সুষ্ঠু ধারার চিন্তা করবেন, তারাও এটাকে সমর্থন করবে না। এখন পক্ষপাতিত্ব যারা করে তাদের বিষয় ভিন্ন। অনেকে আছে পক্ষপাতিত্ব করে বলে যে এটা করলাম, একা একা বলে এটা করা ঠিক হয়নি, এরকম লোক আছে। ওই পার্লামেন্টেও আছে, পার্লামেন্টেও যে নাই তা না। তবে এই আইন পাশ করিয়া একটি সংগঠনকে যখন ব্যান করা হয়, তাতে একটা দেশের শুভ ফল বৈশা আসে না। আপনি দেখেন এই দেশের 50% লোক আওয়ামী লীগ করে। বাস্তবতাটা কি, আওয়ামী লীগ বিএনপির বাইরে কিন্তু দেশে মানুষ নেই। হয় কেউ আওয়ামী লীগ করে, নাহলে কেউ বিএনপি করে। জামায়াত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, এনাদের সংগঠনে কত পার্সেন্ট লোক? 10% লোক সব মিলে 10% লোক তারা বিছিয়ে বেরিয়ে বাংলাদেশের। বাকি 90% লোক আওয়ামী লীগ বিএনপির মধ্যে ইনক্লুডিং। সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগ করি, আমার চাচাতো ভাই বিএনপি করে, বা আমার খালাতো ভাই বিএনপি করে, বা আমার পাশের বাড়ির লোক বিএনপি করে। পার্থক্যটা এখানে। তো সেই জায়গাতেই প্রশ্নটা যে এই জায়গা থেকেই আওয়ামী লীগের প্রতি ভারতের একটা মানে সুদৃষ্টি থাকার কারণে কি কোন জেদের বশবর্তী হয়ে কি এই পুশিংটাই করার কোন মানে এরকম কোন সূত্র আপনি পান কি? এইটার কোন সূত্র পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে রাজনীতি একটা বিষয়, আর এই পুশিং এর বিষয় একটা ভিন্ন। এটা হলো ইন্টারনাল এই দেশের পলিটিক্স। সে পলিটিক্সটাকে সে এইভাবে হ্যান্ডেল করতে পারে না। আর পুশিংটা হচ্ছে তাদের স্বার্থের বিষয়। কারণ তাদের দেশে বাংলাদেশের মানুষ অবস্থান করছে, সরকার ওখানে ব্যয় করছে, তারা চাচ্ছে না আপনার দেশের মানুষ আপনারা নিয়ে যান। না, সেটা এত বছর যেহেতু চাইনি, তাহলে এই সময়টা এসে কেন এত বছর চায় না? এই কারণে আমি যেটা মনে করি যে দেখেন, স্বাধীনতা যুদ্ধের পরে এই বাংলাদেশটাকে সৃষ্টির পিছনে ইন্ডিয়ার অবদান ছিল, ব্যাপক অবদান। তারা তখন এটা বাড়াবাড়ি করে নেই। এরপরে আপনার পরবর্তী যে সরকার বাংলাদেশের রাষ্ট্র, তাদের সময় তারা চুপচাপ হয়েছেন। আওয়ামী লীগ লং টাইম শাসন করলেন দেশ, একটা ম্যানেজ করে রয়েছেন। এখন এই সরকারের কূটনৈতিক ব্যর্থতা থাকতে পারে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো ইন্ডিয়ার বিরুদ্ধে তো দৈনিক তারা বক্তব্য দিতেন। তারা এরকম মনে করতেই পারে যে আমাদের বিরুদ্ধে এত কঠোর সমালোচনা করো, কঠোর বক্তব্য দাও, আমাদের হিন্দুদেরকে ওই দেশে মারধর করো, হিন্দুদেরকে পোড়াইয়া আগুনে পোড়া। ওই দেখছিলাম ময়মনসিংহে না যে ঘটনাটা ঘটে, একটা হিন্দু লোকের পোড়াইছে আগুন দিয়ে, যেটা একটা মানুষকে, জীবিত একটা মানুষকে পোড়াইছে। তারা যদি এগুলোকে দেখে যে হ্যাঁ তোমরা তো এটা করছো, আমরা তো তোমাদের মানুষকে পাঠাই দিই, হতেই পারে রিভেঞ্জ এই ধরনের তাদের সৃষ্টি হইতে পারে। সেটা তারা বলছে না, তারা বলছে বৈধ এবং অবৈধ। যেমন তারা বলছে যে 600 লোকের নাম লিস্ট দিয়েছিলেন বাংলাদেশের কাছে, এটা আপনাদের দেশের নাগরিক কিনা, আমাদের দেশে তারা আছেন, তারা ব্যাক করবেন না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বর্তমান যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি তার সর্বশেষ যে প্রেস ব্রিফটা সেখানে বলেছেন ইতিমধ্যে 4800 বাংলাদেশিকে পুশ ইন করা হয়েছে, আর 800+ হচ্ছে সীমান্তে তাদেরকে অবস্থান করানো হয়েছে পুশ ইন করানোর ব্যাপারে। তো সেই 4800 যে পুশ ইন করানো হয়েছে, সেটা বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বা কোনো মিডিয়ার পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি জানতে পারিনি। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? অবশ্যই আপনারাও জানতে পারেন, তবে সরকারের এ ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত, এবং যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে সরকার তাদেরকে মর্যাদা দেওয়া উচিত আমি মনে করি। এবং যারা ওই দেশে বাংলাদেশের নাগরিক এখন অবস্থান করছে, তবে 50 বছর আগে যারা গেছেন ওই দেশের নাগরিকত্ব পেয়েছেন, সরকার এটা কূটনৈতিক দ্রুতগতির সমাধান করা উচিত। তারা তো মানুষ। কলকাতা এবং বাংলাদেশ পার্থক্য তো বেশি কিছু না, বাংলা ভাষার সাথে সবাই প্রচলিত, শুধু একটু বেড়া, শুধু বেড়া, এবং কৃষ্টি কালচার প্রায় সেম। এবং বাংলাদেশের অনেক মানুষ কলকাতাতে আসছেন, এখনো বাংলা দেখেন বাংলাদেশের মানুষ এই 5ই আগস্ট পরে কিন্তু একেবারে ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, অথচ এখনো বাংলাদেশের মানুষ র্যান্ডম ট্রিটমেন্ট করতে ইন্ডিয়া যাচ্ছেন। এই যে যারা যারা ঘোষণা দিয়েছিল এখনো ঘোষণা দেয়, যেমন আমরা এটাও দেখেছি, ধরেন একজন মারা গেছে তাদের পক্ষের, অর্থাৎ জুলাই আন্দোলন যারা করেছিল তাদের পক্ষের একজন মারা গিয়েছে, তার দাফন জানা যায় যে সেখানেও আপনার স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা। অথচ সেই লোকটাও কিন্তু চিকিৎসা, যে মারা গেছে সেও চিকিৎসা করার জন্য সে চেন্নাইতে গিয়েছিল। তো এই যে বিষয়টা আসলে মানে এইটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, দিল্লি না ঢাকা এই ধরনের ইমেচিউর স্লোগান, এটি কোনো রাজনৈতিক স্লোগান না। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, রাজনৈতিক স্লোগান। আবার যদি বলে বিএনপি যে চলছে লড়াই চলবে, তারেক জিয়া লড়বে, এটা হলো রাজনৈতিক স্লোগান। এবং সন্ত্রাসীর বিরুদ্ধে স্লোগান দেবে, রাজনৈতিক স্লোগান। আর দিল্লি না ঢাকা এটা হলো একটা দেশকে ক্ষিপ্ত করার স্লোগান আর একটা দেশকে।
এটা কোনো রাজনৈতিক স্লোগান না। এটা যারা এই ধরনের স্লোগান দিচ্ছে, যারা দেয় হ্যাঁ, তাদেরকে আমি রাজনৈতিকভাবে ইমেচিউর বলবো। আপনি আপনি যদি মনে করেন যে ভারতের সাথে আমি সুসম্পর্ক রাখবো না, হুম, আপনার পাশাপাশি কান্ট্রি, হুম। আপনি রাখলে আপনার ক্ষতি কোথায়? আপনি তো বেনিফিট হবেন বা হেরাও আপনার বেনিফিট হবে। এখানে দিল্লি না ঢাকা, আমাদের এখানে দিল্লি আসবে কেন? আমরা তো ঢাকার মানুষ, আমরা তো আমাদের এখানে ধরেন সকালবেলা স্লোগান দিয়ে বিকেলের ফ্লাইটে আবার সেই লোকই দিল্লিতে যাচ্ছে। এই ব্যাপারটা মানে এখানে আপনার এই 5ই আগস্টের পরবর্তী সময় জুলাই আন্দোলনকারী এবং আমরা দেখেছি আমাদের যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল জামায়াতে ইসলাম, তাদের রাজনীতি কি শুধু এই ইন্ডিয়া বিরোধী রাজনীতি ছাড়া কি এই দেশে আর কোনো রাজনীতি নেই? না, এই জন্যই কি তারা শুধু মানে জামায়াতে ইসলাম তো ইন্ডিয়ান বিরোধী রাজনীতি করবে, তাদের জন্ম তো পাকিস্তানে। হুম, পাকিস্তান যুদ্ধ করেছে বাংলাদেশের, বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে ভারত বাংলাদেশের পক্ষ করছেন। দেখবেন যুদ্ধটা তো ভারত বাংলাদেশ মিলে গেছে। হুম, হুম, পাকিস্তানের ছত্রছায়ায় তারা দেশের স্বাধীনতার বিরোধিতা করছেন। আজকে তারা কিছু সিট পেয়েছেন, পার্লামেন্টে গিয়েছেন, কিছু বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। 91-এ যখন বিএনপি সরকার ক্ষমতা আসছিলেন তখন তাদেরকে আবার 3 জনকে মন্ত্রী করেছিলেন এবং তখন তারা গাড়িতে ফ্ল্যাগ নিয়ে ঘুরছিলেন। এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে যারা স্বাধীনতার বিরোধিতা করছেন তারা গাড়িতে ফ্ল্যাগ নিয়ে ঘুরছিলেন এই সময়। এটা জাতির জন্য দুঃখজনক বিষয়। এখন তারা এই ভারত সেন্টিমেন্ট কথা বললে মানে জনপ্রিয়তা অর্জন করতে চায়, মূলত বাংলাদেশের মানুষের মধ্যে করতে চায়, মানে করতে চায় আমরা ভারতের বিরুদ্ধে। কিন্তু ভারতের বিরুদ্ধে এখন তাদের তো এই অবস্থানটা জানা নেই যে বাংলাদেশের গণমানুষ ভারতকে কতটা অপছন্দ করেন। এই বক্তব্যটা মনে করে দেখেন, রাজনৈতিক হিসাবটা দেখেন। একটা লোক পাবলিককে তার দলে আনার জন্য বিভিন্ন স্টাইলের বক্তব্য দেয়। সেক্ষেত্রে যদি দিল্লি না ঢাকা বলে যান এই বাংলাদেশের মানুষ যদি 80% ভারত বিরোধী থাকতো তাহলে এই বক্তব্যটা বাংলাদেশের মানুষের কাছে পজিটিভলি হইতো। এখানে বাংলাদেশের 70% লোক, 80% লোক ভারতের পক্ষে। এর কারণ হচ্ছে ভারত আমাদের পাশাপাশি কান্ট্রি। আমরা একটু কলকাতা ট্রিটমেন্ট করতে চাই এবং কলকাতা গেলে বাংলাদেশের মানুষ যখন কলকাতা যায়, আমি কলকাতা নিজেও গিয়েছি দুবার, তখন বাংলাদেশের ঘ্রাণ পাওয়া যায় ওখানে। দেখা হইলি বলে ভাই আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমার বাড়ি বরিশাল, ভাই রায়টের সময় আমি চলে আসছি। সেই বরিশালের স্টিমার কিভাবে আলো দিচ্ছে, আমার এখনো মনে পড়ে আসার সময় দেখছি স্টিমারটা রাতের অন্ধকারে যেভাবে আলো দিচ্ছে, আমি সেই আলো আমার চোখের উপর ভাসে, এতে তারা দু চোখে পানি ফেলাই দেয়। এই কৃষ্টি কালচারে তারা জড়িত। আমাদের সাথে তারা, আমরা এক দেশের মানুষ ছিলাম এক সময়, এখন রাষ্ট্রীয় কারণে আমরা ভাগ হয়ে গেছি। অতএব এই ইন্ডিয়ার সাথে এই ধরনের স্লোগান দিয়ে কোনো লাভ নাই যে ইন্ডিয়া দিল্লি না ভারত বাংলাদেশ। এখন আমরা দিল্লির জায়গায়, বাংলাদেশ বাংলাদেশের জায়গায়। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ইন্ডিয়া একটা স্বাধীন দেশ। আমরা এই ধরনের স্লোগান মানে ইমেচুরিটি স্লোগান, এটা জাতিকে বিভ্রান্ত করে ধরনের স্লোগানে, এবং এতে সহিংস পরিবেশ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমি মনে করবো এই ধরনের স্লোগান পরিহার করা উচিত। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে করেন, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আছেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে থাকেন, তারা আওয়ামী লীগের রাজনৈতিক সমালোচনা করেন, আওয়ামী লীগ কোনো অন্যায় করলে সেটা রাজনৈতিক ভাবে ধরাই দেন, আওয়ামী লীগের এগেনিস্টে আপনি জনমত সৃষ্টি করেন, আপনি জনগণের মাধ্যমে ক্ষমতায় যান, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি আরেকটা দেশকে টাইনে যখন বক্তব্য দেবেন তখন ওই দেশের রেভেন্স আমাদের প্রতি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এটাও আমার বক্তব্য। এইখানে তার মানে এই যে আপনার জামাত শিবির এবং এই যে আপনার জুলাই আন্দোলনকারীরা, এদের রাজনীতি কি শুধু তাহলে ভারত বিরোধী? এরা ভারত বিরোধী রাজনীতিটাই করেন, দীর্ঘদিনই করে আসছেন, এবং এরা রাতে রাতে মেশতেও চায়, পাবলিকের কাছে ভারত বিরোধী দেখে। এরা দীর্ঘদিনই তো এই রাজনীতিটা করেন। এরা জনমতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। আপনার দেশকে নিয়ে আমাদের তো কথা বলার প্রয়োজন হয় না, আমরা আমাদের দেশকে নিয়ে কথা বলি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে আমরা ইদানিং দেখছি সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংকের যে সংকটটা আসলে চলছে, এটা নিয়ে আপনার সরকার বিরোধী দল অর্থাৎ এখন যারা জামাত আছে এদের ভিতরে যে দ্বন্দ্ব, একটা বিরোধ হচ্ছে। আবার এর মধ্যে যারাই ব্যাংকে যারা আপনার আমানতকারী আছে তাদেরও আমরা আন্দোলন দেখছি পাশাপাশি। এই মানে ত্রিমুখী ব্যাপারটা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, সম্মিলিত ইসলামী ব্যাংক তো 5টা ব্যাংকের সমন্বয় হয়েছে এবং এই ব্যাংকগুলো দেউলিয়া হয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন স্টাইলের বক্তব্য দিয়েছেন। তাদের 75,000-এর মতো গ্রাহক আছেন এবং 6,44,000 টাকা তারা লোনও দিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন ধরনের প্রফিটস আমরা দেখেছি। কিন্তু আসলে আমার বক্তব্যটা হলেন যে কারণে দেউলিয়া হয়েছেন, আজকে কিন্তু যারা গ্রাহকরা আছেন, যারা ওখানে অ্যাকাউন্ট খুলে টাকা জমা দিয়েছেন, তারা কিন্তু টাকা পাচ্ছেন না। তাদের বক্তব্য তারা টাকা পাচ্ছেন না এবং টাকা দেওয়ার ব্যাপারে কিছু নিয়ম কানুন করতে চাইছে। 10 লাখ টাকা হইলে
নিতে গেলে তাকে মেডিকেল সার্টিফিকেট লাগবে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বক্তব্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে আসছে। এবং 2 লাখ টাকা 1 লাখ টাকা যে কোনো সময় নিতে পারবে, তাদের টাকা নিয়ে সমস্যা হচ্ছে। এবং তারা এখন আবার শেয়ার সার্ভে এরকম ধরনের বিভিন্ন বক্তব্য আসছেন। আসলে আমার বক্তব্যটা হলো এই যে কোনো ব্যাংক যখন দেউলিয়া হয়, প্রচুর টাকা ঋণ দিয়েছেন, সে ঋণগুলো রিকভারি করতে পারেন নাই, এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সুষ্ঠু তদন্ত করা উচিত এইভাবে যে এই ঋণটা যারা নিয়েছেন তাদেরকে দিয়েছেন কারা, সেই কর্মচারীরা কারা, এবং তারা ঋণটা কেন রিকভারি করতে পারেন নাই, কি কারণে পারেন নাই। যেমন পার্লামেন্টে বক্তব্য দিয়ে হোম মিনিস্টার বলেছেন যে নাবিলা গ্রুপকে তারা 700 কোটি টাকা লোন দিয়েছেন, এবং তারা যে মালামাল ক্রয় করতে দিয়েছেন সে মালামাল তারা ফেরত দেয় নাই, এবং 1600 কোটি টাকাও নিয়েছেন, এবং এ ব্যাপারে প্রভাব কোনো ইনভেস্টিগেশন নেই। এবং তিনি আরো বলেছেন যে এই টাকা নাকি কোন এক দলের নির্বাচনে ব্যয় করেছেন, পার্লামেন্টে বক্তব্য দিয়ে বলেছেন। কিন্তু আমার বক্তব্যটা হলেন যে ব্যাংকে যে দুর্নীতি করছেন এবং দুর্নীতি করার পরে যে টাকাগুলো ঋণ দিচ্ছেন, এবং যারা এইটার সাথে জড়িত, আপনি ঋণ নিতে পারেন নিয়ম অনুযায়ী, এবং সে ঋণ আপনাকে রিকভারিও করতে হবে নিয়ম অনুযায়ী, এবং ঋণ আপনাকে 3 মান্থ পর পর যে পে করতে হয় সেটাও করতে হবে আপনাকে নিয়ম অনুযায়ী, ব্যাংকের ল অনুযায়ী। আপনি সেগুলো আদৌ করেননি, তারপরে তো তাকে আবার ঋণ দিয়েছেন, হাজার হাজার কোটি টাকা তারা নিয়েছেন। এইদের সাথে জড়িত কারা, কোন কোন কর্মচারীরা, এবং কি কারণে ব্যাংকটা দেউলিয়া হলেন, এগুলো কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাইন্ড আউট করা উচিত, এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এই কারণে এদেশের অর্থনীতিকে মুক্ত করার জন্য। এবং পাশাপাশি যারা গ্রাহক আছেন, আজকে যারা অ্যাকাউন্ট করছেন এই 5টা ব্যাংকে, তাদের টাকা আছে জমা, তারা কিন্তু হিমশিম খাচ্ছে। তাদের আনলিমিট যারা 1 কোটি 2 কোটি টাকা এখন জমা রাখছেন বা আরো বেশি টাকা জমা রাখছেন, তারা টাকা পাচ্ছেন না। যাদের অল্প টাকা আছেন তারা হয়তো কিছু কিছু নিতে পারছেন, তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবশ্যই বাংলাদেশ ব্যাংক বলছেন যে একসাথে তারা এত টাকা ব্যয় করতে পারবেন, এবং সরকারও মনে হয় টাকা দিচ্ছেন এই সমস্ত ব্যাংকদেরকে, সেভাবে প্রতিবেদন দেখছি বিভিন্ন পত্রপত্রিকা আসছেন। কিন্তু আমার মতে যারা ঋণ নিয়েছেন, দুর্নীতিগ্রস্ত করেছেন, ব্যাংকে দেউলিয়া করেছেন, কোন কোন কর্মচারী এটার সাথে জড়িত আছেন, কারা কারা ঋণ নিয়েছেন, এবং সরকার তাদের আইন মোতাবেক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সর্বশেষ যারা গ্রাহক আছেন তাদের ইন্টারেস্টেড দিতে চায় না, দেখলাম যে ইন্টারেস্টেড সম্পূর্ণ দেবে না, তাদেরকে নিয়মিত যে ব্যাংকের যে সার্কুলার, যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার যে ইন্টারেস্টেড আছে সেই ইন্টারেস্টটা দেওয়া উচিত। পাশাপাশি আরেকটা কথা কিন্তু আসছেন, এই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু সকল ব্যাংকের রক্ষক। এত একটা ব্যাংক দেউলিয়া হচ্ছেন, এবং তারা ব্যাংকের ব্যাংকের অনুমোদন তারা দিচ্ছেন, তারা কিন্তু ঋণও দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা কিন্তু ঋণ দেওয়াতে জড়িত আছেন অনেকে, সেটাও পত্রপত্রিকা আসতেছেন। কে কে জড়িত আছেন তাদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা করা উচিত, এবং ওই পার্লামেন্টেও তারা যদি কেউ থাকেন তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আপনি পার্লামেন্ট মেম্বার, আপনি একটা ব্যাংককে দেউলিয়া করার জন্য বিভিন্ন স্টাইলের কার্যক্রম করে ব্যাংকে দেউলিয়া করবেন, আর সাধারণ মানুষ হয়রানি হবেন, এবং অর্থনৈতিক সংকট দেশে দেখা দেবেন, অর্থ বিদেশে পাচার হবেন। আপনি কেন আইনের আওতায় আসবেন না? এই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এবং সরকার যদি পদক্ষেপ নেয়, আমি মনে করি কোন সরকার যদি পদক্ষেপ নেয় এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এটা সম্ভব, এবং তাতে শক্তিপক্ষের লোকও যদি দেখে একটা টাইমে যে না সরকার সঠিক পদক্ষেপ নিতেছে, তাহলে একটা জায়গায় কিন্তু তাদেরও সমর্থনটা তার প্রতি এসে যায়। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। যেমন শেখ হাসিনার আমলে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী সঠিক ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কারণে কিন্তু দেশে এই যে বড় বড় সন্ত্রাসী টেরোরিস্ট অনেক কাজ করতে পারেনি, মার্ডার করতে পারেনি, নারী আসলে দর্শন হয় নাই, আজকে নারীদের সিকিউরিটি নেই। অথচ ওই আমলে যারা বিএনপি করছেন তারাও কিন্তু এখন অনেকে গ্রাম বাংলা বলতেছেন তা শেখ হাসিনা সরকারই ভালো ছিলেন কেন? ওই যে সত্যটা বিকশিত হচ্ছে। আমি মনে করি বর্তমান সরকার যদি এই ব্যাংক যে দেউলিয়া হচ্ছেন 5টা ব্যাংক, এবং অর্থটা আত্মসাৎ করে নিয়েছেন, এসালম গ্রুপের কথা আসছেন বা আরো অনেকের কথা আসছেন, সুষ্ঠু তদন্ত করা উচিত। কোন কোন কর্মচারী জড়িত, কারণ কর্মচারী জড়িত না থাকলে তো ঋণ নিতে পারেন না। ভুয়া কাগজপত্র দিয়ে অনেকে ঋণ নিয়েছেন, বিভিন্ন ভাবে আসছেন। এগুলোকে সরকারের সঠিক তদন্তের মধ্য দিয়ে এই ব্যাংকের অর্থ ফিরিয়ে আনা উচিত, এবং গ্রাহকদের টাকাও সঠিকভাবে ব্যয় দেওয়া উচিত, এবং বাংলাদেশ ব্যাংকের যারা কর্মচারীরা জড়িত আছেন তাদেরকেও তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা উচিত।
আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেই সাথে আমাদের সাথে এতক্ষণ যারা আমাদের দর্শক শ্রোতা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। আমাদের শো আজকে আমরা শেষ করছি, দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।